নিকুঞ্জ নিকেতন, লেখক রাজীব কুমার দাস। আজ পর্ব 11। চলুন তাহলে শোনা যাক। এক এক করে ফ্রেশ হয়ে ভোর 6:15টার মধ্যে তৈরি হয়ে যাই। ডায়াবেটিক রোগী, তাই কিছু একটা খেতে হবে। আমাদের রুমে সবসময় ব্যবস্থা রয়েছে খাবারের, আর সেগুলোই খেয়ে নিই। রাতে ফেরার সময় নরেন্দ্রদা 30 প্যাকেট চিপসের বান্ডেল করা একটা বড় প্যাকেট কিনে নেয়। এত চিপস কে খাবে বলায় বলে, আছে আছে, সবই দেখতে পারবে। নরেন্দ্রদা নতুন কিছু করার চেষ্টা করে, এটা আমরা সকলেই জানি, আর সেজন্যই তার কথার আস্থা জন্মে অনায়াসে। কিন্তু এতগুলো চিপস উনি করবেনই বা কি? আমরা কেউ মিলিয়ে নিতে পারছিলাম না। অবশেষে সান্ত্বনা দিলাম এই বলে যে কি হবে সেটা পরে দেখা যাবে। ওদের কথা মতো সকাল 7টায় বাস ছেড়ে চলে আসে টেকনাফের উদ্দেশ্যে, আর রাস্তায় বেশ কিছু যানজট সহ্য করে অবশেষে 9:30টায় পৌঁছি টেকনাফ। সকালের নাস্তা গাড়িতেই সারতে হয়। আমরা 4জন ব্যতীত অন্যান্য সকলেই অপরিচিত। সময় মতো 10টার জাহাজ ছেড়ে দেয় টেকনাফ থেকে। যাত্রা এখন নাফ নদী দিয়ে সমুদ্রের উদ্দেশ্যে। কুয়াশা ভেজা রোডটা বেশ লাগছে, যদিও আমরা 4জনই গরম জামা কাপড়ে মোড়ানো, অনেকটা প্যাকেট প্রায়। বোটশিপ ভেসে চলছে নদীর মাঝখান দিয়ে, আর নদীতে কনকনে শীতের বাতাস। আমরা বসে আছি ছাদের অংশে, গদিওয়ালা সিটগুলো পাতা আছে সেখানে, এবং খোলামেলা হওয়ায় জার্নিটাও বেশ লাগছে। আমাদের সকলের চোখের সানগ্লাস, যেন তরুণদের তুলনায় আমাদের পরিপাটি ভাবটা কম নয়। নরেন্দ্রদা ব্যতীত আমরা 3জনই এই পরিবেশে নতুন, তাই বসে নদীর দৃশ্য দেখছিলাম। নরেন্দ্রদা আঙ্গুল দিয়ে দূরে কি যেন একটা দেখাতে চাইছেন। এই নদীটার এক পার বাংলাদেশ আর অন্য পার মিয়ানমার, অর্থাৎ এই নাফ নদীতে আন্তর্জাতিক বর্ডার লাইন পড়েছে। আমরা এখন ওপারের খুব কাছ দিয়ে যাচ্ছি। তাহলে দেখবে ওপারের মিয়ানমারের কিছু লোকজন নদীর পাড়ে মাছ ধরছে। দাদা, একটা নদীর এপার ওপারে দুটো রাষ্ট্রের সীমানা, কখনো কি কোনো ঝামেলা হয় না? হতে পারে, আবার হয় না। শোনো, কেহ যদি ঝামেলা করতে না চায়, তাহলে ঝামেলা হওয়ার কোনো সুযোগই থাকে না। আমরা 3জনই মনোযোগ দিয়ে বিষয়টা শুনছিলাম। নদী এলাকা শেষ হয়ে চলে আসে সমুদ্র, আর আশপাশে প্রচুর গাংচিল ও বালিহাঁস উড়ছে। ওরা এত কাছ দিয়ে উড়ে যাচ্ছে যেন আমাদের পোষ মানা। বেশ আনন্দ নিয়ে ওই বিষয়টা উপভোগ করছি। হাত বাড়ালেই হাতের পাশে দিয়ে উড়ে যায়, কিন্তু ধরা দেয় না। তোমরা জানতে চেয়েছিলে না এই চিপসগুলো কি করব? এই দেখো, কতগুলো বালিহাঁস ও গাংচিল, এরা এভাবে উড়ে উড়ে আমাদের সাথে যাবে সেন্ট মার্টিন পর্যন্ত। এর কারণ কি জানো? পর্যটকদের দেয়া খাবার, আর এর লোভেই যখন বোটশিপ দেখে, এরা দল বেঁধে ছুটে আসে খাবারের জন্য। এই দেখো, আমি একটা চিপস ছিটিয়ে দিচ্ছি, ওরা বাতাসেই সেগুলো ধরবে আর খেয়ে নেবে। নরেন্দ্রদা চিপস ছিটানোর সাথে সাথে এক এক করে বালিহাঁস ও গাংচিলের দল উড়ে এসে সেগুলো শূন্যেই ধরে ফেলার চেষ্টা করে আর খেয়ে ফেলে। বিষয়টা বেশ মজাদার আর রোমাঞ্চক। আমরা সকলেই এভাবে চিপস বিলাচ্ছি, এবং আমাদের দেখা দেখি অন্যান্যরাও সেরকম করছে। অল্প সময়ের মধ্যে ঝাঁকে ঝাঁকে বালিহাঁস ও গাংচিল চলে আসে। যদি কোনো চিপস সমুদ্রে পড়ে যায় আর বোটের ঢেউয়ের তোড়ে গুলিয়ে যায়, আমরা কেউ কিছু দেখতে না পেলেও গাংচিল ঠিকই দেখে, আর সেগুলো ছোঁ মেরে মুখে তুলে নেয়। আমাদের সাথে গাড়িতে এসেছিল সদ্য বিবাহিত এক দম্পতি, যারা হানিমুনে কক্সবাজারে এসেছে। পরিচয়টাও যদিও বোটে এসে শেষ হয়। ওরা এসে আমাদের দেখে তাদের খাবারগুলো বিলাতে শুরু করলো বেশ মজা নিয়ে। একটা সময় তাদের খাবার ফুরিয়ে যায়, তারপর এসে একটা প্যাকেট কিনতে চায় আমাদের কাছে। অনিমেষ বলে, দাম লাগবে না মা, তুমি নিয়ে যাও একটা। মেয়েটা কাঁচুমাচু করে একটা প্যাকেট নিল, আবার বিলাতে লাগলো। পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী এই বোটশিপের সফর সঙ্গী। ওদের দুজনের হাতে আছে গিটার, একটার হাতে মাঝারি ধরনের ঢোল, আবার আরেকজনের হাতে বাঁশি। একসাথে 10-15 জনের একটা টিম যাচ্ছে সেখানে ঘুরতে।
ওরা আমাদের এই বিনোদন দেখে কাছে এসে যার পকেটে খাবার যা কিছুই আছে সেগুলো বিলেতে লাগলো। বেলা 12:15টার দিকে আমরা সেন্ট মার্টিন পৌঁছি। জাহাজ থেকে সমুদ্রের রং নীলাভ দেখে বেশ চকিত হই। দ্বীপে নামার পর আমাদের প্যাকেজ অনুসারে দুপুরের লাঞ্চ শেষ করতে হয়। মুরগির পাতলা ঝোল, সামুদ্রিক নারকেলি মাছ, লটিয়া শুটকি ভুনা, সবজি ও ভর্তা এবং সাথে পাতলা ডাল। খেতে বেশ লাগছে। লাঞ্চের পর আমাদের টিম ম্যানেজার এসে বলে, স্যার, আপনাদের জন্য কটেজ বুকিং দেয়া আছে, আপনারা সেখানে চলে যেতে পারেন। আর আগামী পরশু বেলা 3টায় এই জাহাজে করে ফিরে যাবেন। এই নিন কটেজের কার্ড, এখানে ঠিকানাও দেওয়া আছে। আর এখান থেকে বেশি একটা দূরে না, আপনারা চাইলে হেঁটে গেলে সর্বোচ্চ 15 মিনিট, নতুবা ভ্যান গাড়ি পাওয়া যায়, ওটাতে উঠে যেতে পারেন। ধন্যবাদ আপনাকে। এখানকার সিকিউরিটি ভালো তো, নাকি সাবধানতা অবলম্বন করতে হবে? আপনারা নিশ্চিন্ত থাকুন স্যার, পর্যটনের জন্য ট্যুরিস্ট পুলিশের টিম সব সময় অ্যাক্টিভ থাকে, তাই কোথাও কোনো ঝামেলা হওয়ার সুযোগ নেই। আশপাশে অনেক ভালো রেস্টুরেন্ট আছে, আর এখানে কোনো ফ্রিজিং মাছ আপনি পাবেন না, সবই প্রাকৃতিক। তাই মাছের আইটেমগুলো নিলে খেয়ে মজা পাবেন স্যার। ঠিক আছে, আপনারা এনজয় করুন, আমি আসি তাহলে। ভদ্রলোক লম্বা একটা সালাম থেকে বিদায় নিল। তারপর নিরাপত্তার বিষয় নিশ্চিত করাতে অনেকটা স্বস্তি বোধ করছি। আমরা একটা ভ্যান গাড়ি নিয়ে তার উপর ব্যাগগুলো রেখে 4 জন পা ঝুলিয়ে বসে পড়ি। ছোটবেলায় বেশ কিছু স্মৃতি মনে পড়ে যায়। এভাবে ভ্যান গাড়িতে চড়ে বেড়াতে যে কি মজা লাগতো তা বুঝাতে পারবো না। একটা বাজারের ভিতর দিয়ে 10-15 মিনিটের মধ্যে চলে এলাম কটেজের সামনে। গা হাত ম্যাজম্যাজ করছে, তাই রুমে গিয়ে আগে ফ্রেশ হই। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেলা 3টার পর আমরা নামি সমুদ্রের তীরে। বিচের কিনারায় হাঁটতে হাঁটতে চলে আসি সমুদ্র দর্শন, সমুদ্র বিলাসের দিকে। এটা দেশ বরেণ্য লেখক হুমায়ুন আহমেদের প্রপার্টি। বহু আলোচনা শুনেছিলাম লোকমুখে, আজ সরাসরি দেখার সুযোগ হয়েছে। আমরা গেটে দাঁড়িয়ে ছবি তুলছি এক এক করে, আবার গ্রুপে একসাথে। রুমে ঘন্টাখানেক বিশ্রাম নেওয়ার পর শরীরটা এখন ফুরফুরে লাগছে। সারোয়ারের সাথে আমাদের 4 জনের জমে উঠেছে আড্ডা। বিকেলে বিকেল 4টা প্রায়, আমরা বীজ ধরে এগোচ্ছি। ঠিক তখনই দূরে দেখা যায় ভার্সিটির সেই গ্রুপটা। তাদের কেউ সমুদ্রে লাফাচ্ছে, আবার কয়েকজন ছেলে মেয়ে তীরে অর্ধগোলাকার হয়ে বসে গিটার বাজিয়ে গান গাইছে। আমরা তাদের পাশ দিয়ে যাওয়ার সময় ওদের মাঝখানে ঢুকে পড়লো সরোয়ার। ওরা প্রথমে বয়স্ক মানুষ দেখে একটু ইতস্তত বোধ করলেও সরোয়ার যে গান তুলল, সকলে একযোগে যেন মিশে গেল একাকারে। যারা সমুদ্রে ঝাঁপাচ্ছিল এবার তারাও এসে গানের তালে তালে নাচা আরম্ভ করলো। আমরা পাশে দাঁড়িয়ে সারোয়ারের চঞ্চল ভঙ্গিমায় গান গাওয়াটা উপভোগ করছি। গান শেষ হওয়ার পর ওরা চেঁচিয়ে উঠে, আঙ্কেল, ওয়ান্স মোর, ওয়ান্স মোর। সারোয়ার গিটার বাজাতে জানে, এটা আমাদের কারো জানা ছিল না। এবার সে নিজে গিটার নিয়ে সুর তুলছে আর গাইছে, এবং তার সাথে সকলে সুরও মিলাচ্ছে। সোনা দিয়া বাঁধাইয়াছি ঘর, হো হো মন রে, ঘুনে করলো ঝড় ও ঝড়। আমি কি করে বাস করিব এই ঘরেতে, হায় রে, তুই সে আমার মন, মন তোরে পারলাম না বোঝাইতে রে, তুই সে আমার মন। আমাদের প্রতিভাবানকে ওরা কিছুতেই ছাড়বে না। অবশ্য সে কয়েকটা গান গাওয়ার পর ওদের একজন এসে আমাদের জন্য ডাব নিয়ে আসে। ডাব খাওয়ার পর অনিমেষ বলে ওঠে, আজকে ছেড়ে দাও, আবার আগামী দিন হবে। বৃদ্ধ হওয়ার এটা হয়তো একটা সুবিধা যে নবীনরা প্রবীণদের সম্মান দেখাতে কার্পণ্য বোধ করে না, মেনে নেয়। পিটার, তোমার এই গুণও আছে, সেটা তো জানা ছিল না। আরে দাদা, আরো অনেক গুণ আছে আপনার পিটারের, সেটা বলে বুঝাতে পারবো না। তা কি আর বলতে, তোমার গুণ তো হাড়ে হাড়ে বুঝতে পারছি। ভাই অনিমেষ, প্রশংসা করছো নাকি বাঁশ দিচ্ছ? আরে না না, তুমি সত্যি প্রশংসার পাত্র, বুঝলে। কিভাবে বুঝবো, এভাবে শোনার অভ্যাস নেই তো, তাই বুঝতে পারি না।
আমাদের বিকেলটা বেশ কেটেছে বিচে ঘুরে ফিরে। কারো কোনো পিছুটান নেই, অভিযোগ নেই, দুঃখ নেই। যা আছে সেটা নিজেদের নিয়ে মেতে থাকা। আমরা হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর চলে এসেছিলাম, এবার ফিরে যাচ্ছি। সমুদ্রে জেলেদের মাছ ধরার নৌকাগুলো চমৎকার। যদিও এখানকার মানুষগুলো এমন দৃশ্যপটে অভ্যস্ত, কিন্তু আমাদের কাছে পুরোটাই চমকপ্রদ। নৌকাগুলা অর্ধগোলাকৃতির, হয়তো সাগরের ঢেউ বিবেচনায় এটা তৈরি করা এভাবে, তাই এমন রূপ দিয়েছে। আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি এবার। অনেক দূর হাঁটায় ক্লান্তি লাগছে অনেকটা, তাই সমুদ্রের তীরে বালিতে বসে পড়ছি। সূর্যটা ধীরে ধীরে ঢলে পড়ছে সাগরের জলে। জলের বর্ণ এবার পরিবর্তন হয়ে চিকচিক করছে রূপালি ধারায়। পশ্চিমের আকাশ লালচে আভায় মেঘে আছে, আর দূরের মেঘের খণ্ডটা তার শুভ্রবর্ণ ভুলে গোধূলি রঙে রাঙিয়ে নিল। সূর্যটা ঢলে পড়ে এবার সমুদ্রের অর্ধাংশে ডুবে গেছে, আর দূরে একটা নৌকা ভেসে যাচ্ছে সেই ক্যাপশনে। ক্যামেরা তাক করে বেশ কিছু ছবি ক্যাপচার করে নিলাম। যা চলে যাবে সেটা তো আর ফিরে আসে না। অবশেষে সূর্যটা ঢলে পড়ে পুরোটাই ডুবে যায়। সন্ধ্যা তখনও রাতের রূপ রাঙায়নি। অনিমেষ সিগারেট ধরিয়ে দিব্যি টেনে যাচ্ছে, আর পিটার সারোয়ার দুজনেই নিশ্চুপ। আমরা সকলে দূর সমুদ্রের দিকে তাকিয়ে বেলা শেষের গোধূলি লগনের মন্ত্রমুগ্ধ। রাত নেমে আসায় রুমে এসে গরম জামা কাপড়গুলো নিয়ে নিই। যদিও এখানে শীত তেমন একটা নেই, তারপরও রিস্ক নেওয়া যাবে না। আরে পিটার, ট্রাভেলিং ব্যাগটা কেন নিচ্ছ? প্রয়োজন আছে দাদা। হ্যাঁ, আপনাদের শীত বস্ত্রগুলো এটা দিয়ে দিতে পারেন। এখন না পড়লে এটাতে দিয়ে দেন। আমরা একটু রিল্যাক্স হয়ে হাঁটি। ব্যাগ নিলে অস্বস্তি লাগবে না তোমার? দাদা, হ্যাঁ, ওকে সেটা নিতে দিন, সমস্যা নেই। আমরা সকলে এটা শেয়ার করে ক্যারি করব। ঠিক আছে, নিয়ে নাও। শীতের নিরাপত্তা বেষ্টনী নিয়ে বের হয়েছি, ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে। আর কোনো ভয় নেই। পিটার সারোয়ার জুটি এবার মেতেছে স্মৃতিচারণে। আমরা দুজন তাদের পিছে পিছে। আসার সময় রাস্তাটা চেনা হয়ে গেছে অনেকটা। সোজা সরল পথ, কিছু দূর গেলেই পরে বাজার। বাজারে বসে চারজনে চায়ের পর্বটা সেরে নেই। এতে ক্লান্তিও দূর হলো, আর কিছুক্ষণ জিরিয়েও নেওয়া গেল। আমরা সেখানে এসে নেমেছি। এখন সেই টার্মিনালের কাছে চলে এসেছি। রাস্তার দুধারেই রেস্টুরেন্ট আছে, অতঃপর একটা বড়সড় রেস্টুরেন্ট দেখে সেটায় ঢুকে পড়ি, আর হালকা নাস্তার জন্য বয়কে অর্ডার করি। আমাদের দেখে ম্যানেজার নিজে এসে সালাম ঝুঁকে দাঁড়ায়। স্যার, যদি মনে কিছু না করেন তাহলে একটা কথা কমু। জি বলেন। আপনারা কি কোনো নাটক বা সিনেমার লোক? আপনার হঠাৎ এমন মনে হলো কেন বলুন তো? না স্যার, আমাগো আপনাগো দেখে মনে হইলো আপনাগো নাটকে দেখছি। এই যে এই স্যারের মনে হয় কোন একটা নাটকে দেখছি নায়িকার বাপের চরিত্র করছিল। আমি কি ঠিক কই নাই স্যার? লোকটা কি বলছে বুঝে উঠতে পারছি না। একে অপরের মুখের দিকে তাকিয়ে আছি শুধু। আমি যেই তাকে সত্যি কথাটা বলতে যাবা, অমনি সরোয়ার আমাকে চিমটি খেতে থামিয়ে দেয়। তারপর সে বলতে থাকে, আপনি তাহলে ধরে ফেলেছেন। তবে কোন নাটকটা দেখেছেন সেটা বলুন তো। আমি তো স্যার নাটকের নামটা ভুলে গেছি, তবে দেখছি এটা ঠিক। বুঝতে পেরেছি কোন নাটকটা। আসলে সেটাই নায়িকার বাপ না, ও ছিল নায়কের বাপ। এবার মনে পড়েছে? জি জি স্যার, হইতে পারে। অনেকদিন আগের কথা তো, তাই ভুলে গেছি। তয় দেখেন, আমি কিন্তু চিনতে ভুল করি নাই। আমাকে এখানে অনেক নাটক সিনেমার লোক আহে তো, আর সকলে আইসা আমার এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। আমাদের স্বীকার করার ফলে রেস্টুরেন্টের বয় থেকে শুরু করে বাবুর্চি পর্যন্ত কিছুক্ষণ পর পর এসে তাকিয়ে থেকে দেখে যায়। বিষয়টা বেশ অস্বাভাবিক, তবু সারোয়ারের জন্য আমাদের সবকিছু সহ্য করতে হচ্ছে। সহজ সরল মানুষগুলোকে এভাবে মিথ্যে বলাটা বোধহয় ঠিক হচ্ছে না। আমরা যে টেবিলে বসেছি সেই টেবিলটায় হোটেলের লোকজন অন্য কাউকে বসতে দিচ্ছে না। আবার নাস্তার পরিবেশনটাও হচ্ছে ঝটপট। নাস্তা দিয়ে যাওয়ার সময় ৪-৫ জন একসাথে আসে, আর তাদের একজন পরিচয় দিল রেস্তোরাঁর বাবুর্চি হিসাবে।
অনিমেষ মুখ লুকিয়ে হাসছে স্যারের কাণ্ড দেখে। আর নরেন্দ্র দা রেগেছে, এটাতে কোনো ভুল নেই। সারোয়ার এভাবে ঝটপট সিকোয়েন্স তৈরি করে ফেলতে পারে বটে। আমরা নাস্তা করছি আর হোটেলের বয়দের আমাদের আশপাশে ঘুরতে থাকাটা বিরক্তির সাথে উপলব্ধি করছে। আমি নিশ্চিত সারোয়ার বাইরে বের হলে অনিমেষ ও নরেন্দ্রদার ঝাড়ি খাবে। টাকা দেওয়ার জন্য বিলটা আনতে বললে ম্যানেজার কাচুমাচু করে বিল না নিতে বলে। নরেন্দ্রদা বলে ওঠে, আপনি যদি বিল না নেন তাহলে আমরা আরও দুদিন আছি, কিন্তু আপনার রেস্তোরাঁয় অন্তত খাবো না। অবশেষে লোকটা বিল ডাকলো। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের এখানে অনেক রকমের মাছ দেখছি, তাই এই মাছগুলো কি সবই ফ্রাই করেন? জি না স্যার, আমাদের এখানে মাছের বারবিকিউ হয়। এই যেমন ধরেন টোনা মাছ, কোরাল মাছ, স্যামন মাছ ইত্যাদি যত বড় পদের মাছ আছে সবগুলাই বারবিকিউ হয়। আপনার কোনটা খাইতে ইচ্ছা হয় সেটা বলুন স্যার। এই কোরাল মাছটার ওজন কতটুকু হয় একটু দেখুন তো। প্রায় 1 কেজি, 1 কেজি হইব স্যার। এটাকে বারবিকিউ করলে কতটুকু সময় লাগবে? এখন 7:30 বাজে, আপনার 9টার মধ্যেই খাইতে পারবেন স্যার। মাছটা ম্যারিনেট কইরা না রাখলে মশলাগুলা ভালোভাবে মাছে ঢুকে না, আর তাই ঘন্টাখানেক সময় লাগে। ম্যারিনেট হইলে তখন কয়লার চুলা এভাবে পোড়াইতে আরও 15-20 মিনিট সময় লাগবে। ঠিক আছে, এই মাছটা আপনারা বারবিকিউ করে দিবেন। সাথে কি খাবেন স্যার, ভাত না রুটি? পছন্দ কোনটা বলে দাও তোমরা। ভাত না রুটি? ভাত দিয়ে মাছ তো হামেশাই খাই, তাহলে রুটি চলুক, দেখি খেয়ে কেমন লাগে। ভালো না লাগলে ভাত অর্ডার করব। বেশ, ম্যানেজার সাহেব আপনি এটা তৈরি করুন, আর আমরা ঠিক 9টায় আপনার দরবারে হাজির হব। আর এটার সাথে থাকবে রুটি, ভালো না লাগলে ভাতও খেতে পারি। জি স্যার, আমার এখানে দুইটারই ব্যবস্থা আছে, আপনারা চিন্তা করেন না। বাইরে আসার পর আমরা এবার আসি টার্মিনালের জেটিতে। সারোয়ারের দিকে সকলের নজর তাক করা, আর সে 9-10 বছরের শিশুরা যেমন অপরাধ করলে ধরা পড়ার ভয়ে কাচুমুচু করে, সেভাবে ভয়ে ভয়ে মুচকি হাসছে। অনিমেষ শুধু হেসেই যাচ্ছে তার সাথে। আমি আর নরেন্দ্রদা গম্ভীর হয়ে তাকিয়ে আছি। তারপর বিস্ফোরিত হলো, তুমি এমনটা করতে পারলে? কেন করলে স্যার? তুমি বুঝতে পারছো না এই মানুষগুলো কত সহজ সরল? ওদের সরলতা নিয়ে মজা করাটা কি তোমার ঠিক হয়েছে? দেখুন কতটুকু সরল হলে সে বিলটুকু নিতে চায়নি। ওহে দাদা, ঠিক আছে আমার অন্যায় হয়েছে মেনে নিচ্ছি, কিন্তু এটা কি দেখেছেন ওদের চোখে মুখে কত আনন্দ উৎফুল্লতা? ওরা যাদের টিভিতে দেখেছে এবার চোখের সামনে দেখছে, এটা তো স্বপ্ন পূরণের মতো। তা এই আনন্দটা কি অন্যভাবে আপনি, আমি বা আমরা কেউ দিতে পারতাম? পারতাম না। আপনি ওকে 1 লক্ষ টাকা দিলেও সে অতটা খুশি হতো না যতটা এখন হয়েছিল। তারপরও সার্ভার, আমার বিষয়টা ভালো লাগেনি। সহজ সরল মানুষগুলোর ইমোশন নিয়ে খেলাটা বোধহয় আমাদের উচিত হয়নি। দাদা, উচিত অনুচিত নয়, আপনি ওদের আনন্দ দেখুন। তুমি এমন কেন? সত্যি তোমাকে নিয়ে আর পারা যায় না। দোয়া করবেন ভবিষ্যতে যেন আরো ভালো করতে পারি।